আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদের সঙ্গে কথা বলবো পাওয়ার সেক্টরের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে। যারা এখানে চাকরি করতে চান অথবা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য জানা খুবই দরকারি। চাকরির পরীক্ষাতে আপনার ফোকাস রাইটিংয়েও আসে, ইংরেজিতে আসতে পারে দ্য চ্যালেঞ্জেস অফ পাওয়ার সেক্টর, অথবা বাংলাতেও আসতে পারে লিখিত পরীক্ষায়, ব্যাংকেও আসে, আবার ভাইভাতেও ধরে। যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরও জানা দরকার। আর বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এটা কমন উপযোগী। তাহলে বাংলাদেশে পাওয়ার সেক্টরের প্রথম চ্যালেঞ্জ কী? প্রথম চ্যালেঞ্জ হলো ফুয়েল শর্টেজ। আপনারা জানেন যে আমাদের জ্বালানি খুবই কম। জ্বালানি যদি পর্যাপ্ত থাকতো অথবা এর থেকে বেশি থাকতো তাহলে তো দেশে কোনো বিদ্যুৎ সংকট হতো না। জ্বালানি শর্টেজ হলো প্রথম কারণ বা প্রথম চ্যালেঞ্জ। 2 নাম্বার হলো রিনিউয়েবল এনার্জি। তার মানে কি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার স্টিল লিমিটেড। পানি থেকে যে শক্তি উৎপন্ন হয় অথবা বায়ু থেকে, সূর্য শক্তি থেকে, এইগুলো স্টিল লিমিটেড, পর্যাপ্ত না। 3 নাম্বার হলো আমরা অনেকাংশে নির্ভরশীল আমদানিকৃত জ্বালানির উপর। এই যে ফুয়েল আমদানি করা হয়, যে পথে আসে, এই পথ তো সহজ না, মসৃণ না। আপনারা বৈশ্বিক পরিস্থিতিতে দেখতে পেরেছেন যে একটা প্রণালী বন্ধ করে দিয়ে কি সমস্যার সৃষ্টি হয়েছে। সুতরাং এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইনারাও জড়িত বা ইনারাও অবদান রাখতে পারেন। নীতি ভালো থাকলে আমদানি করা সুবিধা ও সহজ হবে, জ্বালানি আমদানি করা সহজ হবে। তারপর চ্যালেঞ্জ হলো এনভায়রনমেন্ট পলিউশন, সাউন্ড পলিউশন। পাওয়ার জেনারেশনে শব্দ হয়, এরপর ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সব জায়গাতেই কম বেশি পরিবেশ দূষণ হয়। এই পরিবেশ দূষণকে কমিয়ে নিয়ে আসতে হবে, এটাও একটা মেজর চ্যালেঞ্জ। পাওয়ার ডিস্ট্রিবিউশনের মধ্যে আপনি দেখবেন নেসকো, ডেসকো, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন। এরপর জেনারেশনের মধ্যে পিজিসিবি, ট্রান্সমিশনের মধ্যে আরও কোম্পানি আছে, সরকারি মালিকানাধীন, স্বায়ত্তশাসিত। এনারা সবাই চেষ্টা করে পরিবেশ দূষণ সর্বনিম্ন করার জন্য। নেক্সট চ্যালেঞ্জ ইললিগ্যাল কানেকশন। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে, দোকানে, এক দোকান থেকে 3 দোকানে কারেন্ট নিয়ে যায়, তাহলে কি হলো? ইললিগ্যাল বা অবৈধ। এরপর বাসাবাড়িতেও এরকমের দেখা যায়। এগুলো আইডেন্টিফাই করা, আইনের আওতায় আনা কঠিন, কারণ আমাদের দেশের নাগরিকরা এত কিছু বোঝে না, অসচেতন লোকও ভালো না। ঠিক আছে, তাহলে এটাও একটা চ্যালেঞ্জের ভিতরেই পড়ে পাওয়ার সেক্টরে। তারপর হলো দক্ষ জনবলের অভাব, ল্যাক অফ স্কিলড ম্যান পাওয়ার। অনেক সময় ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যায় না। দেখবেন যে ভাইবা পরীক্ষার পর বলে যোগ্য লোক পাওয়া যায় নাই, এই কারণে আমরা নিয়োগ দিতে পারলাম না। তাহলে বাইরের দেশ থেকে চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আনা লাগে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকেও উন্নত করতে হবে, এই বিষয়ে ব্যবহারিক জ্ঞান, থিওরিটিক্যাল জ্ঞান বাড়াতে হবে। এরপর পুরনো পাওয়ার প্ল্যান্ট। এখনও অনেক সাবস্টেশনে দেখবেন পুরনো যন্ত্রপাতি, পুরনো ব্যবস্থা, যে কারণে আপনার আধুনিকায়ন হয়নি বা টেকনোলজির ব্যবহার কম, দুর্ঘটনার সম্ভাবনা, ঠিক আছে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। এইগুলোকে আধুনিকায়ন করতে হবে, প্রযুক্তিগতভাবে উন্নত করতে হবে, এজন্য বাজেট দরকার। ঠিক আছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে আরও সহায়তা দরকার।
শুধু লভ্যাংশ শেয়ার করলে হবে না, আপনার এই ওল্ড পাওয়ার প্ল্যান্টগুলোকে নিউ পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড ডেভেলপড পাওয়ার প্ল্যান্টে উন্নত করা দরকার। বিদ্যুৎ উৎপাদনের খরচ দিন দিন বাড়ছে, তাহলে কম খরচে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় এটা নিয়ে গবেষণা করতে হবে। বাংলাদেশে বিভিন্ন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখন পর্যন্ত দেখবেন কয়লা আছে, দিনাজপুর কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করে, ঠিক আছে, পানি থেকে করে। এরপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, ঈশ্বরদী, পাবনা। সৌরশক্তি থেকে হয়। বিভিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করতে হবে, কম খরচে গবেষণা করতে হবে এক কথায়। এরপর বিদ্যুৎ অপচয় রোধ করার জন্য সকলকে সচেতন হতে হবে। ফ্রিজ বেশি এসি দরকার নাই, এসি যখন চালাবেন লিমিটেশনের ভিতর রাখবেন যাতে কারেন্ট খরচ বেশি না হয়। ব্যক্তি পর্যায়ে সকলকে সচেতন হতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো হলো বিভিন্ন পয়েন্ট বলা হলো। এরপর আরও পয়েন্ট থাকলে আপনারা কমেন্টে জানান। ধন্যবাদ।